আসসালামু আলাইকুম ভাইয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের তানজিম ভাইয়া বলছি। আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের জিএসটি কনটেন্টের মধ্যে আমাদের ১ম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটার নাম কি? কোষ এবং এর গঠন। আচ্ছা, তোমরা যারা এগ্রি ক্লাসটা অলরেডি করে ফেলছো, তোমরা মোটামুটি একটা খুব ভালো ধারণা নিয়ে ফেলছো। না করলেও কোনো সমস্যা নেই। এই ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাব। আমাদের জিএসটি যখন আমরা পরীক্ষা দিব, এর জন্যে আমার কি টপিক পড়া লাগবে, কোন টপিকটা আমার না পড়লেও চলবে। এই জিনিসগুলো আমি বুঝতে পারব। এবং সেকেন্ডলি যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা লাস্টলি অনেকে ডিপ্রেশনে চলে যাই। অন্যান্য ভার্সিটির চান্স না পাওয়ার কারণে আমরা একটু ডিপ্রেশনে চলে যাই। আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি আমার সামনে কিন্তু আরো ২০ টা ভার্সিটি আছে। আমাদের সামনে কিন্তু গুচ্ছ আছে। মানে কে না চায় আসলে একটা সরকারি ইনস্টিটিউটে নিজের সিটটা নির্ধারণ করার জন্য, তাই না? আচ্ছা, সো এইজন্য আমি তোমাদেরকে সাজেশন দিব একজন বড় ভাই হিসেবে যে তোমাদের একটু ভালো করে এইটাতে হাইয়েস্ট এফোর্ট দাও। ঠিক আছে? একটু এফোর্ট দিলে খুব ভালো একটা ভার্সিটি তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। আচ্ছা, তাহলে ভাই আসি আমরা আমাদের পড়ায় চলে আসি। অনেক কথা বলছি। আসো। তাহলে আমাদের এখানে ফার্স্টে কি বলছে দেখো, ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীবে? আচ্ছা, বলছে কি ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীবে? আচ্ছা, এখন আমাকে বুঝতে হবে ক্লোরোপ্লাস্ট যেটা, এই ক্লোরোপ্লাস্টটা তার মধ্যেই থাকবে যে সবুজ, তাই না? অথবা যে প্ল্যান্ট, ঠিক আছে? আচ্ছা, এবং ক্লোরোপ্লাস্ট থাকতে হবে কেন? কারণ ক্লোরোপ্লাস্টই আমার কি করতেছে? ফটোসিনথেসিস করবে, তাই না? এটা তো খুব নরমাল। তাইলে এই যে ফটোসিনথেসিস করার জন্য আমার তাইলে যে বৈশিষ্ট্যটা থাকা লাগবে, এখন আমি অপশনগুলাকে যাচাই করব যে জিনিসটা এগুলোর মধ্যে আছে কিনা। সাপোজ আমি যদি বেসিলাস চিন্তা করি, ভাইয়া বেসিলাস সম্পর্কে আমরা সবাই জানি যে বেসিলাসকে আমরা কি বলে আসতেছি? বেসিলাস হচ্ছে দণ্ডাকার ব্যাকটেরিয়া, তাই না? দণ্ডাকার ব্যাকটেরিয়া, এটাকে আমরা কি বলতেছিলাম? ব্যাসিলাস বলতেছিলাম। তাহলে এই যে ব্যাকটেরিয়া, এর মধ্যে কি কখনো তোমার কি থাকবে? ক্লোরোপ্লাস্টের জন্য যে পিগমেন্ট গুলো, এগুলো কখনো থাকতে পারে? অবশ্যই থাকবে না। তাহলে আনসারটা অবশ্যই কি হবে? রং হবে। আচ্ছা, ২ নম্বরে কি বলছে? প্লাজমোডিয়াম বলছে। ভাইয়া প্লাজমোডিয়াম কি? প্লাজমোডিয়াম হচ্ছে একটা প্যারাসাইট, তাই না? প্লাজমোডিয়াম একটা কি? প্যারাসাইট বা প্যারাসাইটের বাংলা আমরা কি বলতে পারি? পরজীবী বলতে পারি। ভাই এটা কার পরজীবী এবং এটা কিসের জন্য দায়ী? এটা হচ্ছে আমাদের ম্যালেরিয়ার জন্য দায়ী, তাই না? আমাদের ম্যালেরিয়া রোগের জন্য এটা সবচেয়ে বেশি দায়ী। এবং বাংলাদেশের ক্ষেত্রে কোনটা? সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, যদি আমার সমতল ভূমি হয়। আর যারা পাহাড়ে বসবাস করে তাদের ক্ষেত্রে ম্যালেরিয়া যে স্পেসিসটার কারণে হয় সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। এটা একটু মাথায় রেখো। আচ্ছা, তারপর হচ্ছে এখানে বলছে মিউকোর এসপি। এসপি মানে যেকোনো একটা স্পেসিস দিছে, এটা ম্যাটার করতেছে না। আমি মিউকোর দেখে বুঝতে পারছি এটা অ্যাকচুয়ালি একটা কি? এটা হচ্ছে একটা ফানজাই বা আমি বলতে পারি ছত্রাক, ঠিক আছে? এবং সবার লাস্টে কি দিছে? এটা হচ্ছে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা এটা একটা কি? আমরা সবাই জানি স্পাইরোগাইরা হচ্ছে একটা কি? আমরা যদি বলি অ্যালগাই, ঠিক আছে? বা বলতে পারি শৈবাল, ঠিক আছে? এই শৈবালটা কোন ধরনের শৈবাল? এই শৈবালের যে ক্লোরোপ্লাস্ট, এই যে আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে পড়তেছি না? তো এই শৈবালের ক্লোরোপ্লাস্টটা হচ্ছে আমাদের কোন ধরনের? এটা হচ্ছে সর্পিলাকার। কোন ধরনের ভাইয়া? সর্পিলাকার, ঠিক আছে? এগুলো জানতে হবে। আচ্ছা, ঠিক আছে? স্পাইরোগাইরা সর্পিলাকার। আচ্ছা, তারপর বলছে নিচের কোনটি স্টার্ট করুন? আচ্ছা, নিচের কোনটি স্টার্ট করুন? এখানে আমি তেমন কিছু বলতেছি না। আমরা আগের ক্লাসে মোটামুটি বলছিলাম। জাস্ট এটুক জেনে রাখো, আমি আবারও লিখতেছি, সেটা হচ্ছে স্টার্ট করুন হচ্ছে আমাদের কি? AUG। AUG-র যে অ্যামাইনো এসিডটাকে কোড করে, আমরা তো জানি এটা একটা যেহেতু স্টার্ট, এটা যে একটা ট্রিপলেট, এই ট্রিপলেটটা তো একটা অ্যামাইনো এসিডকে কোড করবে, তাই না? পুরো অ্যামাইনো এসিডগুলো একটার সাথে একটা লেগে, লেগে ফাইনাল একটা প্রোটিন চেইন ফর্ম করে, ঠিক আছে? পলিপেপটাইড চেইন ফর্ম করে, যেটাকে আমরা প্রোটিন বলতেছি। তাইলে এই যে AUG, এটা কোন ধরনের অ্যামাইনো এসিডকে কোড করে সেটা একটু মাথায় রাখবো অবশ্যই। সেটা হচ্ছে মিথিওনিন। কাকে? মিথিওনিনকে কোড করে। তাইলে এটাতে স্টার্ট করুন আমরা জানি, এটা স্টার্ট করুন আমরা পড়ছি, ঠিক আছে? তাইলে তোমার এটা জানলে তো হবে না। তোমাকে স্টপ কোডন সম্পর্কে জানা লাগবে। সেটা হচ্ছে কি কি? UAA, UAG, UGA। এই তিনটাকে আমরা কি বলতেছি? এই তিনটাকে আমরা স্টপ কোডন বলতেছি। এবং এই তিনগুলা এই জিনিসটা অবশ্যই জানতে হবে, অবশ্যই। তাহলে এটা আনসার কি হবে? এ আনসার হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এ আনসার। পরেরটা একটু দেখি আমরা। সেটা হচ্ছে বলছে ডিএনএ রঞ্জিতকরণে আমরা কি ইউজ করি? আচ্ছা, ডিএনএ রঞ্জিতকরণ কেন? বিকজ আমরা যখন রঞ্জিতকরণ ছাড়া যখন মাইক্রোস্কোপের নিচে আমরা যদি ডিএনএ দেখি, তাহলে ওই ডিএনএ কে কিন্তু আমরা বেসিক্যালি ট্রান্সপারেন্ট কালার দেখবো, বা আমি এক কথা বলতে গেলে আমি ওই ডিএনএ কে আমি কি দেখবো? একদম সাদা দেখবো। তো সাদা দেখে আমি কি আলাদা পুরো একটা নিউক্লিয়াস কিংবা পুরা একটা তোমার সাইটোপ্লাজম থেকে আলাদা করে আমি ডিএনএ কে আইডেন্টিফাই করতে কিন্তু পারবো না। সো এইজন্য আমার এমন একটা স্টেইন মানে এক টাইপের একটা পিগমেন্ট কালার, এটা ইউজ করতে হবে যাতে আমি আলাদা করে ডিএনএ কে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে? সো আমাদের ডিএনএ রঞ্জিতকরণে এটা হচ্ছে তোমার 1914 এ। এটা একটু মনে রাখো সালটা। 1914 সালে রবার্ট ফুলজেন, কে? রবার্ট ফুলজেন
উনি হচ্ছে সর্বপ্রথম ডিএনএ স্টেনিং এর উদ্ভাবন করছিল। তো ওনার নাম অনুসারে জিনিসটাকে আমরা কি বলতে পারি? ফুল জেন স্টেনিং। কি বলতে পারি? ফুল জেন স্টেনিং বলতে পারি। ঠিক আছে? তাহলে ফার্স্টে তোমার এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? এইটুক তো আমরা পারবো ইনশাআল্লাহ। এখন এইখানে আরো কি, কি? তাহলে এটা আনসার কি হবে? এ হবে, আমি দেখতেছি। তাহলে ভাইয়া, তাহলে বাকি অপশনগুলা কি দিছে? এটা কি তোমরা কখনো দেখছো? যেমন ধরো এখানে বলছে মিথিলিন ব্লু, ক্রিস্টাল ভায়োলেট বা স্যাফরানিন, এগুলা কি? এই যে মিথিলিন ব্লু আর ক্রিস্টাল ভায়োলেট, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াকে শনাক্ত করতে সাহায্য করে। দেখবা তোমাদের ৪ নাম্বার চ্যাপ্টার আছে না? উদ্ভিদ বিজ্ঞানের ৪ নাম্বার চ্যাপ্টার, ওখানে দেখবা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে। এই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য আমাদের কি লাগে? এই যে তোমার ক্রিস্টাল ভায়োলেট আর মিথিলিন ব্লু, এগুলা লাগে। আর এই যে লাস্টে যে স্যাফরানিন, এটা তো তোমরা এসএসসি তে পড়ছো, তাই না? এসএসসি তে পড়ছো না? ওই যে তোমার পানির মধ্যে স্যাফরাইনটা ঢেলে দিয়ে পরে মূলের মাধ্যমে উদ্ভিদ থেকে, একদম উদ্ভিদের মূল থেকে যে তোমার পানিটা হচ্ছে পাতার মধ্যে যাচ্ছে, এটা ডিরেক্টলি ভিজিবল হয়। ওটা কিন্তু স্যাফরানি রং দিয়ে করা হচ্ছিল, তাই না? মনে আছে না? সো এটার আনসার কি হবে? ফুল জেন স্টেইন হবে, আনসার এ হবে। আমি আর কিছু বলতেছি না। আচ্ছা, তারপর বলছে একটি এমআরএনএ এর গঠনে মিউটেশনের জন্য ধরো ইউজিজি কোডটি ইউজিএ তে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে আমার 3টা কিওয়ার্ড আছে। বলছে এমআরএনএ এর গঠনে, অর্থাৎ ধরো আরএনএ এর গঠনের মধ্যে কোনো একটা কারণে মিউটেশন হয়ে গেছে। হওয়ার ফলে ইউজিজি যে কোডটা ছিল সেটা চেঞ্জ হয়ে ইউজিএ হয়ে গেছে। তাহলে নিম্নের কোনটি ঘটতে পারে? এর আগের স্লাইডে আমি তোমাকে বলে দিয়েছিলাম স্টপ কোডন কি কি ছিল। স্টপ কোডন কি কি ছিল, তাই না? বলে দিছি না? ইউজিএ, ইউএএ, ইউএজি, এই তিনটাকে স্টপ কোডন ছিল। তাহলে মিউটেশন কি হয়েছে? মিউটেশন মানে কি? মিউটেশন মানে আমি ইংলিশ লাইন দিয়ে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে মাথায় রাখবা পার্মানেন্ট চেঞ্জ ইন ডিএনএ। মিউটেশন মানে কি? মিউটেশন হচ্ছে একটা পার্মানেন্ট চেঞ্জ ইন ডিএনএ। তো ডিএনএ তে যদি কোনো একটা কারণে পার্মানেন্ট চেঞ্জ হয়ে যায়, দ্যাট মিন্স কি মিন করে? অর্থাৎ ডিএনএ এর মধ্যকার যে কোডনগুলো আছে তাদের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। সো এই কারণে ইউজিজিটা ইউজিএ তে কনভার্ট হয়ে গেছে। তাহলে কনভার্ট হওয়ার কারণে বেসিক্যালি কি হয়েছে? এটা স্টপ কোডনে কনভার্ট হয়েছে। তার মানে যে এমআরএনএ ট্রান্সলেশন হচ্ছিল, ওই ট্রান্সলেশনটা ওখানেই থেমে যাবে। ঠিক আছে? কারণ এটাতে ইউজিএ দেখছে। সো ইউজিএ যখনই টিআরএনএ দেখবে তখনই আমার ট্রান্সলেশন অফ হয়ে যাবে। তাহলে ইউজিএ কে বেসিক্যালি আমার সিলেক্ট করতেছে কে? টিআরএনএ, এটা মাথায় রাখবা। অর্থাৎ আমি যখন একটা ট্রান্সলেশন প্রসেস করব, ওই ট্রান্সলেশনের জন্য আমার কয়েকটা জিনিস লাগবে। আমার তো একে টিআরএনএ লাগবে, তারপর আমার এমআরএনএ সূত্রটা তো রাইবোজোমের মধ্যে ঢোকা লাগবে, তারপর আমাদের রাইবোজোম লাগতেছে, তাই না? এই 3টা জিনিস তো আমার অবশ্যই লাগবে কিসের জন্য? ট্রান্সলেশন প্রক্রিয়া চালানোর জন্য। তাহলে এখানে অপশনের কি দেখতেছি দেখো, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির সময় ট্রান্সলেশন প্রক্রিয়া থেমে যাবে। তাহলে আনসার তো এটাই হবে। আমি আর তেমন কিছু আমার পড়ারও দরকার নাই। এই যে আনসার হবে এটা আমি বুঝে যাচ্ছি, তাই না? ইজিলি বুঝতেছি যে এই আমার আনসারটা হবে। আচ্ছা, ঠিক আছে? এই আনসার ঠিক আছে, ওকে। ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যক এনজাইম কোনটা? আচ্ছা, প্রতিলিপি মানে কি আমরা জানি, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, এবং এই ডিএনএ রেপ্লিকেশনটা আগে আমার জানতে হবে এটা কোন পদ্ধতিতে হয়। এটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, তাই না? কোন পদ্ধতিতে হয়? সেমি কনজারভেটিভ পদ্ধতিতে। সেমি কনজারভেটিভ পদ্ধতিতে। তাহলে এই যে সেমি কনজারভেটিভ পদ্ধতি, এটা হচ্ছে কে আবিষ্কার করছে সর্বপ্রথম? সেটা হচ্ছে জানতে হবে, সেটা হচ্ছে মেসেলসন এবং স্টেহল। এই জিনিসটা একটু জানো, এই জিনিসটা একটু লাগবে, মেসেলসন, স্টেহল। আচ্ছা, ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যক এনজাইম কোনটা? আমরা জানি ডিএনএ রেপ্লিকেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম যেটা, সেটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। এখানে আছে, এই যে দেখো ডিএনএ পলিমারেজ। অর্থাৎ ডিএনএ পলিমারেজে সব ধরনের সবকিছু প্রোভাইড করে যাতে সে রেপ্লিকেশন করতে পারে। সো এটা ছাড়াও কিন্তু আরো কিছু এনজাইম আছে, এগুলো আমাদের জানতে হবে। যেমন আমি যদি বলি হেলিকেজ আছে, কি আছে? হেলিকেজ আছে, ঠিক আছে? তারপর আমার হচ্ছে লাইগেজ আছে, তারপর আমার হচ্ছে প্রাইমেজ আছে, তাই না? প্রাইমেজ এনজাইম আছে। এরপর হচ্ছে আমার টপোআইসোমারেজ আছে, টপোআইসোমারেজ আছে। এরপর আমার হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের কি? এসএসবিপি আছে। তো এরকম কিছু এনজাইমের নাম আছে না? দেখবে একটা চার্ট আছে তোমার বইয়ের মধ্যে, ওই চার্টটা একটু কষ্ট করে তুমি পড়ে ফেলিও। ওই চার্টটা কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ, কোন এনজাইম কি কাজ করে। তাহলে আমি যদি এটা মুছে দিচ্ছি, তাহলে আমি যদি বলি হেলিকেজ, হেলিকেজের ক্ষেত্রে আমার জিনিসটা মাথায় রাখতে হবে, হেলিকেজ মানে সে কি করে? ভেঙে ফেলে। অর্থাৎ ডিএনএ এর মাঝখানে, তো ধরো এই একটা ডিএনএ, সেটা একটার সাথে একটা লাগানো আছে, বন্ড দিয়ে হচ্ছে সে কি লাগানো আছে। তাহলে এই যে বন্ড যেগুলা, এই বন্ডগুলা হাইড্রোজেন বন্ড যেগুলা, ওই হাইড্রোজেন বন্ডগুলাকে ভাঙবে কে? হাইড্রোজেন বন্ডগুলাকে ভেঙে আলাদা করতেছে কিন্তু আমাদের হেলিকেজ এনজাইমটা, তাই না? আচ্ছা, তাহলে এইটুকু তো আমরা জানি, তার মানে হেলিকেজ কি করবে? হাইড্রোজেন বন্ডকে ভাঙবে। আচ্ছা, যেহেতু হেলিকেজ বোঝাচ্ছি, তার সাথে এই দুইটা একটু বুঝাই ফেলতে হবে। যেমন একটা হচ্ছে এসএসবিপি। এসএসবিপি মানে কি? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। আমি একটু লিখে দেই, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। আচ্ছা, তাইলে আমাদের
এই এসএসবিপিটা বেসিক্যালি কি করতেছে জানো? এই যে ভাইয়া হেলিকেজ যে জিনিসটাকে ভেঙে, সরি আমি নিচে দেখাই, আচ্ছা উপরে দেখাই। এই যে হেলিকেজ যে জিনিসটাকে ভেঙে এরকম করে ফেলছে, ২টা সূত্রকে ২টা হেলিক্সকে যে আলাদা করে দিল, তারপরে এই এসএসবিপি যেটা অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন যেটা, ও কি করবে? এই সূত্রগুলাকে ধরে রাখবে। কারণ ওরা তো চাইবে কি, আমরা পাটের রশিকে দেখো নাই? জোরে যখন টান দেই, তখন টান দেওয়ার পর তারা তো খুলে গেছে। পরে যখন আবার রাখি তখন দেখা যায় তারা আবার পেঁচিয়ে যেতে চাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদের ডিএনএ এর ক্ষেত্রে হতে চায়। যাতে না পেঁচাতে পারে সেজন্যই এসএসবিপি প্রত্যেকটা হেলিক্সের সাথে লেগে থাকে। চাইলে কি হয় না? আমাদের জিনিসটা পেঁচায় যায় না। আচ্ছা তাহলে এইটুক তো বুঝতে পারছি। তাহলে টপোআইসোমারেস কি করে? টপোআইসোমারেস হচ্ছে, দেখো আমি যদি উপরে পাটের রশি, সাপোজ আমি ধরো উপরে টান দিয়ে জিনিসটাকে খুলে ফেলছি, তাহলে উপরে তো খুলে গেছে, বাট নিচের পার্ট যেটা, এটা তো অনেক বেশি কি হয়, কনজেস্টেড হয়ে যায় না? অনেক বেশি পেঁচানো অবস্থা হয়ে যায় না? সো এটা তো আমাদের এক্ষেত্রে হইতে পারে, তাই না? যেহেতু এক্ষেত্রে একটা রশিকে খোলার মতো কাজ করতেছি। তো এটা না হওয়ার জন্য আমার বেসিক্যালি টপোআইসোমারেসটা লাগবে। বুঝছো? এটা কি না হওয়ার জন্য, অর্থাৎ অতিরিক্ত পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে রাখে। তাহলে আমার এই ২ টা খুবই ইম্পোর্টেন্ট। এই ২ টা আজকে থেকে কখনো ভুলবা না। এই ৩ টা যে তোমারে বুঝাইলাম না, কখনো ভুলবা না। আর বাদবাকি লাইগেজটা আমার জানতে হবে। লাইগেজটা কি করে? ওকাজাকি খন্ড আছে না? ওকাজাকি খন্ড অর্থাৎ ডিএনএ এর ল্যাগিং সূত্রের যে প্রতিলিপিত খন্ড, এগুলাকে আমরা কি বলি? ওকাজাকি খন্ড বলি। এই ওকাজাকি খন্ডগুলাকে লাগানোর জন্য, অর্থাৎ ওকাজাকি খন্ডগুলোতে বিচ্ছিন্ন থাকে। তো ওগুলো বিচ্ছিন্ন থাকলে তো আল্টিমেটলি কোনো কাজেই আসবে না। ওগুলাকে আমার লাগাইয়া একটা পুরাপুরি একটা সূত্র তৈরি করতে হবে। সো এই সূত্র তৈরি করার কাজ কি করে? লাইগেজ এনজাইমটা করে। ঠিক আছে? এটা জানতে হবে। তাইলে পলিমারেজ বুঝতে পারছি, আর বাদ বাকিগুলো একটু পড়ে নিবা। আচ্ছা, কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? ভাইয়া প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? এটা আমি অনেকবার বলে ফেলছি, এটা আমি আর বলতে চাচ্ছি না। এটা হচ্ছে রাইবোজোমকে, আমরা সবাই জানি। বাদ বাকিগুলো কিন্তু আমার পড়ে ফেলবা। ধরো এখানে রাইবোজোম এ হচ্ছে আমার আনসার হবে। তাহলে বাকি যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? মাইটোকন্ড্রিয়াকে আমরা বেসিক্যালি পাওয়ার হাউস বলি, তাই না? পাওয়ার হাউস বলতে পারি। তারপর হচ্ছে লাইসোসোম, লাইসোসোমকে আমরা কি বলতে পারি? লাইসোসোমকে আমরা বলতে পারি এনজাইম প্যাকেট বলতে পারি। খুব গুরুত্বপূর্ণ একটা নাম কিন্তু, এনজাইমের প্যাকেট বলতে পারি। আচ্ছা, তারপর লাইসোসোমের কিন্তু আরো অনেকগুলা কাজ আছে, যেমন লাইসোসোম ফ্যাগোসাইটোসিস করতেছে, অটোলাইসিস করতেছে, অটোফেগি করতেছে, তাই না? অনেকগুলা কাজ আছে লাইসোসোমের। সো লাইসোসোমের সবগুলা কাজ কিন্তু একটু পড়ে ফেলবা। পরে গোলগি বস্তু, যেটা খুবই গুরুত্বপূর্ণ, গোলগি বস্তু কি করে? এটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি, তাই না? গোলগি বস্তুকে আমরা কি বলি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি। এটা ছাড়াও গোলগি বস্তুর আরো অনেক কাজ আছে, গোলগি বস্তুর আরো অনেক নামও আছে। যেমন গোলগি বস্তু কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলতে পারি, তারপর কোষের ট্রাফিক পুলিশ বলতে পারি, তাই না? কারণ ও কি করে? ও হচ্ছে তোমার কেন্দ্র থেকে বস্তুগুলাকে টেনে নিয়ে গিয়ে পরিধির দিকে নিয়ে যায়। সো পরিধির দিকে, ধরো এটা হচ্ছে কোষ গহ্বর এবং এটা হচ্ছে কোষের বাইরের লেয়ারটা। তাহলে ও কি করে? এখানে ধরো কেন্দ্রের দিকে কোনো একটা বস্তু আছে, ওকে টেনে এই জায়গায় নিয়ে যায়। সো এটা কাইন্ড অফ ও কিসের মতো কাজ করতেছে? ট্রাফিক পুলিশের মতো কাজ করতেছে না? দ্যাটস ওকে ট্রাফিক পুলিশ বলবো। এবং আরেকটা নাম হচ্ছে, ওকে বলা হয় প্যাকেজিং হাউস। যত রকম অঙ্গাণু আছে প্রায় সবগুলো অঙ্গাণুই তারা উৎপন্ন হওয়ার পরবর্তীতে গোলগি বডির মধ্যে প্রবেশ করে, এবং সেখানে তারা বেসিক্যালি কি হয়? সেখানে তারা বেসিক্যালি বাইরে একটা ঝিল্লি দ্বারা আবৃত হয়। সো ঝিল্লি দ্বারা আবৃত করার কাজটা বেসিক্যালি কে করবে? আমার গোলগি বডি করবে। এবং গোলগি বডির কাজটা তুমি আলাদা করে পড়ে নিবা, কারণ গোলগি বডির কাজের মধ্যে কিন্তু আমরা দেখছিলাম গোলগি বডি লাইসোসোম এবং ভিটামিন তৈরি করে, তাই না? খুব গুরুত্বপূর্ণ কিন্তু। আচ্ছা, তাহলে আমি যা বলছি আমি তো আনসার এখানে পেয়ে যাচ্ছি। আনসার এ হবে, রাইবোজোম হবে। ঠিক আছে? আচ্ছা, নিচের কোনটি দ্বারা রাইবোজোম গঠিত? রাইবোজোম কোনটা দ্বারা গঠিত? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এবং এটা বারবার কিন্তু আসে, এবং আমি এটা কিন্তু মোটামুটি বলছি হয়তোবা, যে রাইবোজোমের মধ্যে আমার জানতে হবে এই রাইবোজোমটা কিন্তু বিস্তারিত পড়তে হবে। তাহলে রাইবোজোমের মধ্যে আমার কি কি পড়তে হবে? রাইবোজোমের মধ্যে ফার্স্টে তার গঠনটা পড়বা। যেমন রাইবোজোমের সাইজটা কি? রাইবোজোম হচ্ছে, যদি আমি ব্যাস বলি, রাইবোজোমের যদি পাশে কত বড়, পাশে কত মোটা সেটা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে 22 ন্যানোমিটার। এবং উচ্চতা বললে আমি উচ্চতা কত বলবো? উচ্চতা হচ্ছে 20 ন্যানোমিটার। তাহলে ফার্স্ট এটা আমার জানতে হবে। তারপর জানতে হবে রাইবোজোমের কনটেন্টটা কি? রাইবোজোম হচ্ছে কি থাকে? রাইবোজোম হচ্ছে আরআরএনএ থাকে। কি থাকে? আরআরএনএ এবং প্রোটিন থাকে। প্রোটিন থাকবে তো আমরা সবাই জানি, এবং আরএনএ থাকবে, এটা অবশ্যই। কারণ আমাদের এখানে কাজই তো করে আরআরএনএ, তাই না? রাইবোজোমাল আরএনএ। এটা হচ্ছে আরএনএ যে টোটাল 5টা প্রকার আছে না, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কিন্তু আরআরএনএ। 80 থেকে 90% থাকে। ঠিক আছে? তাহলে তুমি রাইবোজোম থেকে এগুলো জানলে হবে। আরেকটা জিনিস যেটা না জানলে নয়, সেটা হচ্ছে রাইবোজোমের যে 2টা টাইপ আছে। আমরা তো জানি এই যে রাইবোজোম যেটা, সেটা কিন্তু আদি কোষ এবং প্রকৃত কোষ 2টারই পাওয়া যায়। আদি এবং প্রকৃত কোষ 2টার মধ্যে তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোন অঙ্গাণুটি আদি কোষ এবং প্রকৃত কোষ 2টার মধ্যে পাওয়া যায়? আনসারটা কি হবে? রাইবোজোম হবে। ঠিক আছে? রাইবোজোম আদি এবং প্রকৃত 2টার মধ্যে পাওয়া যায়। যদি আমার আদি কোষ হয় তাহলে আমরা কি পাই? তাহলে আমরা 70S পাই। প্রকৃত কোষ হলে আমরা কি পাই? 80S পাই। ঠিক আছে? আচ্ছা, এই 70S আবার কোনটা ডিভিশন? সেটা হচ্ছে 50S এবং 30S এর
ভাগ। আর 80s কিসে কিসে ডিভিশন, সেটা হচ্ছে 60s এবং 40s এর দুটো একসাথে সাব ইউনিট একসাথে হয়ে 80s ফর্ম করে। এখন অনেকে এই জিনিসটা এখনো বুঝি না যে ভাইয়া এই এস জিনিসটা কি, এবং এই যে 50-30 মিলে তো 80 হওয়ার কথা, 70 কেন হয়েছে, এগুলো অনেকে বুঝি না। এখন লাস্ট টাইম এগুলো আসলে বুঝেও লাভ নাই, তোমার জাস্ট মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে। তা আমি জাস্ট একটু বলি, এই এস মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভ্যাটবার্গ ইউনিট, তাই না? এস মানে হচ্ছে আমাদের ভ্যাটবার্গ ইউনিট, ঠিক আছে? আচ্ছা সরি, এখানে ভ্যাট হচ্ছে তোমার ইয়া হবে এস ভ্যাটবার্গ, বিআরজি ভ্যাটবার্গ ইউনিট। সো এস হচ্ছে আমার ভ্যাটবার্গ ইউনিট, কিন্তু এখানে 50 এবং 30s এগুলো বেসিক্যালি এক একটা সাব ইউনিট। অর্থাৎ বলা হয়ে থাকে রাইবোজোমের মধ্যে, ধর আমি যে চিত্র আঁকি, সাপোজ এটা একটা চিত্র, তো এটা হচ্ছে রাইবোজোমের চিত্র। নরমালি কিন্তু এরকম থাকে না, একটার সাথে একটা লাগানো থাকে না। নরমালি ধরো এটা 640s সাব ইউনিট আর এটা 60s সাব ইউনিট, এগুলো নরমালি সেপারেট থাকে, আলাদা আলাদা থাকে। যেই মাত্র আমার ট্রান্সলেশন করা শুরুর দরকার পড়বে, যেই মাত্র ট্রান্সলেশন শুরুর যে কোডন মানে যে তোমার স্টিমুলেশন এটা যদি আসে, তখনই এই যে সাব ইউনিট দুইটা এটা একসাথে হয়ে, অর্থাৎ 40s এবং 60s এটা একসাথে হয়ে ফাইনালি 80s ফর্ম করে, এবং 80s ফর্ম করলে ফার্দার কাজগুলো শুরু করে, অর্থাৎ প্রোটিন তৈরির কাজগুলো শুরু করে, ঠিক আছে? অর্থাৎ বিজ্ঞানী ভ্যাটবার্গ উনি কি করছে, সেন্ট্রিফিউজ যন্ত্রের মধ্যে হচ্ছে বেসিক্যালি সেন্ট্রিফিউজ করে করে 70s 80s এগুলো উনি বের করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এইটুক তো আমার জানা হবে তাদের কন্টেন্টটা কি এবং রাইবোজোমের কাজটা কি পড়ে নিবা, এবং বাদবাকি যেগুলো বলছে এগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে? এর চেয়ে বেশি আমার পড়তে পারে না। তাহলে এর আনসার কি হবে? ডি হবে, ঠিক আছে? আনসার ডি হবে। আচ্ছা, কোনটি পাইরিমিডিন নয়? আমরা তো যখন পড়ছি নাইট্রোজেন ক্ষারক যখন পড়ছি, তখন পিউরিন পাইরিমিডিন কিন্তু আমরা খুব ভালো করে পড়ে ফেলছি, তাই না? পিউরিন পাইরিমিডিন সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে। আমি যদি বলি পিউরিন, আরেকটা হচ্ছে আমার আছে কি পাইরিমিডিন, তাই না? পাইরিমিডিন। তাইলে একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। আচ্ছা, তাইলে পিউরিনের মধ্যে কি কি আছে? খুব সিম্পল, আমি যদি পিউরিনের মধ্যে কি কি আছে বলি, কি কি আছে? অ্যাডেনিন, মাথায় রাখবো আমি শর্ট ফর্ম দিয়ে লিখতেছি গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে সিটিইউ, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এই তিনটা। তাহলে এগুলো জানতে হবে আমার, ঠিক আছে? আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমি যদি বলি এগুলো তো এক একটা তোমার এরকম একটা কি, এরকম একটা রিং দিয়ে গঠিত, তাই না? এক একটা একটা রিং থাকে। তাহলে নাম যার ছোট, অর্থাৎ পিউরিন, পিউরিনের হচ্ছে নাম ছোট, ঠিক আছে? নাম যার ছোট তার আকৃতি বড়, তার রিং হচ্ছে বেশি, ঠিক আছে? নাম যার ছোট তার আকৃতি বড় এবং তার রিং বেশি থাকবে। তো পিউরিনের রিং থাকে দুইটা, পাইরিমিডিনের রিং থাকে একটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তো জানি এটার সাথে এটা লাগতেছে, এটার সাথে এটা লাগতেছে, এবং পাইরিমিডিনের মধ্যে যে ইউরাসিল আর থায়ামিন এরা আবার ডিফারেন্ট কাহিনী করে, তাই না? আরএনএ এর মধ্যে শুধুমাত্র ইউরাসিলটা থাকবে, থায়ামিন থাকবে না। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেকে আমরা কনফিউজড হয়ে যাই। তাহলে আমার পিউরিন পাইরিমিডিন থেকে এই জিনিসগুলো আমার অ্যাকচুয়ালি জানা উচিত। আচ্ছা, তাহলে এখানে আনসার কি হবে? এ হবে। পাইরিমিডিন নয় কোনটা? গুয়ানিন। সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল তো পাইরিমিডিন। আচ্ছা, তারপর আমরা আসি আমাদের রাইবোজোম 50s এবং 30s এই দুটি একত্র হয়ে কি গঠন করে? এইমাত্র ভাই এই কোশ্চেনটার আনসার আমি অলরেডি দিয়ে ফেলছি, সবকিছু বুঝাই ফেলছি। এটা আনসার কি হবে? 50-30 হলে 70s হবে, তাই না? আনসার হচ্ছে কি ডি হবে। আচ্ছা, তারপর আমরা দেখি আমাদের পাশাপাশি অবস্থিত কোষসমূহ নিম্নে কোনটির মাধ্যমে সংযোগ স্থাপন করে? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং অলরেডি এটার কোশ্চেনের আনসার হয়তো তোমরা জানো। সেটা হচ্ছে, এটা হচ্ছে পাবা তোমরা কোন জায়গায়? এটা হচ্ছে সেল ওয়ালে তোমরা পাবা। সেল ওয়াল এটা ছিল। ধরো ভাই আমি যদি সাপোজ একটা এদিকে একটা সেল আঁকি, ঠিক আছে? এই সেলের মধ্যে যে সেল ওয়াল যেটা, এই সেল ওয়ালটা কিন্তু আবার তিনটা ভাগে ডিভাইডেড, তাই না? এটা ধরো মাঝখানে একটা মধ্যপর্দা, তার বাইরে কিন্তু কি আছে? প্রাথমিক প্রাচীর, তার বাইরে সেকেন্ডারি প্রাচীর, ঠিক আছে? এরকম করে আছে। তাইলে তোমার এরকম কিন্তু সেকেন্ডারি প্রাচীর, প্রাথমিক প্রাচীর কিন্তু সবখানে থাকে না, বুঝতে পারছো? সবখানে কিন্তু থাকে না। ধরো এই জায়গায়, ধরো মাঝখানে একটা জায়গা যেখানে শুধুমাত্র কি আছে? যেখানে শুধুমাত্র মধ্যপর্দা আছে। ধরো এটা হচ্ছে মধ্যপর্দা, বাদ বাকি যে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর এগুলো কিন্তু ধরো নাই, ঠিক আছে? এগুলো ধরো নাই। এই যে এই জায়গাটাতে শুধুমাত্র কি আছে? মধ্যপর্দা আছে। ঠিক সেম ওয়েতে পাশে ধরো আরেকটা কোষ, আরেকটা সেল ওয়াল, সেখানেও জাস্ট এই মধ্যপর্দাটা আছে। সো দুইজনের যে মধ্যপর্দা, এই দুইজনের মধ্যপর্দার মধ্যে একটা কি হয়? একটা এরকম নলাকার, এটা এটা একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে নলাকার, একদম স্পেসিফিকলি বলতে হবে। নলাকার সাইটোপ্লাজমিক একটা সংযোগ হয়। কেন সংযোগ হবে? কারণ যাতে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে বিভিন্ন কোষীয় দ্রব্যাদি ট্রান্সফার হইতে পারে, ঠিক আছে? এই যে সংযুক্ত হইল না, তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি প্লাজমোডেসমাটা। তাকে আমরা কি বলি? প্লাজমোডেসমাটা।
মাটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই জানতে হবে। এবং প্লাজমোডেসমাটা জানার সাথে সাথে তোমার একটা জিনিস জানতে হবে। ধরো এখানে তো জিনিসটা পুরু, অর্থাৎ যেখানে প্রাথমিক প্রাচীর আছে, এই প্রাথমিক প্রাচীরের পুরুত্ব কত? প্রাথমিক প্রাচীর পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার, ঠিক আছে? তারপর সেকেন্ডারি যে প্রাচীর সেটা পুরুত্ব কত? 5 থেকে 10 মাইক্রোমিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেখানে প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর নাই, অর্থাৎ যেখানে শুধুমাত্র মধ্যপর্দা আছে, এই জায়গাটার একটা নাম আছে, সেটাকে আমরা কি বলি? পিট মেমব্রেন বলি, তাই না? পিট মেমব্রেন বলি বা কূপ এলাকা বলি, এটা আমার জানতে হবে, ঠিক আছে? এই যে দেখো এখানে নামটা কিন্তু আছে পিট মেমব্রেন, তাই না? আচ্ছা, বাট এটা অ্যাকচুয়ালি আনসার কি হবে? যেহেতু দুইটার মধ্যে সংযোগ স্থাপন বলছে, তার মানে প্লাজমোডেসমাটা হবে। বুঝতে পারছি? এগুলো জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে রেপ্লিকেশন ফর্কে ডিএনএ ডাবল হেলিক্স প্যাচগুলো খুলে দেয় কে? আমি যে এইমাত্র বলছিলাম ডাবল হেলিক্সের প্যাচগুলো খুলবে কে? সেটা হচ্ছে হেলিকেজ খুলে, তাই না? হাইড্রোজেন বন্ড ভেঙে ফেলে খোলার কাজটা কি করে? হেলিকেজ করে। আমি তোমাকে যেগুলো বললাম দেখছো, যেগুলো আমি আগে পড়াইছি ওগুলো কিন্তু সেম আবার রিপিট হচ্ছে। সো এরকমই জিনিসটা হয় অ্যাকচুয়ালি, যেটা আগে বলছি সেটা কিন্তু রিপিট হয়। যদি তুমি টপিকগুলো বুঝতে পারো তাহলে কিন্তু কোয়েশ্চেন বারবার রিপিট হয়। সো আমাকে ওভাবে করে বুঝে শুনে পড়তে হবে। আচ্ছা, তাহলে একটু আমি দেখি তো এই যে রেপ্লিকেশন ফর্ক। ধরো রেপ্লিকেশন ফর্ক জিনিসটা কি? এটা তো আমরা জানি। ধরো এরকম একটা ডিএনএ, সাপোজ খুব নরমাল এরকম একটা ডিএনএ, এই ডিএনএ এর মধ্যে এই জায়গায় এই যে তোমার হেলিক্স, এই যে হেলিকেস এনজাইমটা, এখানেতে কে কাজ করছে? হেলিকেস এনজাইমটা কাজ করছে, তাই না? ও কি করছে? এখানে হাইড্রোজেন বন্ডগুলোকে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন এদের মধ্যে যে বন্ডগুলো ছিল, এদের মধ্যে যে এরকম বন্ডগুলো ছিল তাদেরকে সে কি করছে? ভেঙে দিছে মাঝখানে, ঠিক আছে? সো ভাঙার কারণে এখানে কিন্তু একটা কি তৈরি হয়েছে? এভাবে করে একটা কি, এভাবে করে একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়েছে, ওয়াই আকৃতির মতো একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়েছে। বেসিক্যালি এটা দিয়ে এটাই মিন করছে। এবং মাঝখানে যে তোমার এই যে বন্ডগুলো ভেঙে দিচ্ছে, তো এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা হেলিকেস এনজাইমের সাহায্য করছে বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আনসার কি হবে? এখানে আনসার বি হবে, হেলিকেজ হবে। ওকে, আমি যেগুলো বের করব না ওগুলোর সাথে সাথে তুমি জিনিসগুলো পড়ে ফেলবা, বুঝছো? তোমার জন্য কিন্তু জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমারও জানতে হবে। তুমি আগে আগে আনসারটা বের করে ফেলো, তারপরে আমি তোমাকে আবার করে বলবো যে অ্যাকচুয়ালি কি পড়তে হবে কি পড়তে হবে না। মানে তুমি কোয়েশ্চেনটা দেখে আনসারটা ভেবে ফেলো, ঠিক আছে? যেমন এখানে বলছে কোন জীবে মানুষের সমসংখ্যক ক্রোমোজোম আছে? সুন্দর একটা কোয়েশ্চেন, তাই না? মানুষের সেম সংখ্যক ক্রোমোজোম নিজের কোনটিতে আছে, তাই না? তো মাথায় রাখবা এবং প্রত্যেকটা যাই বলি তাই বৈজ্ঞানিক বৈজ্ঞানিক নামগুলো পড়ে রাখবা। ধরো মানুষ, আমরা তো সবাই জানি মানুষ বা হোমোস্যাপিয়েন্সের ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46। এক্সাক্ট সেম ওয়েতে রেশম পোকা, রেশম পোকা বা এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে বোমব্যাক্স মরি, বোমব্যাক্স মরি, এই যে তোমার ক্রোমোজোম সংখ্যা এটা কিন্তু 46। এখন তোমার পরীক্ষার জন্য কি শুধু এটা গুরুত্বপূর্ণ? অবশ্যই না, আরো কিছু তোমার মুখস্থ করতে হবে। যেমন ধান, ধান বা বাংলায় বললে তোমার বৈজ্ঞানিক নাম বললো অরাইজা সেটিভা, এটা হচ্ছে 24। ঠিক সেম ওয়েতে টমেটো, লাইকোপার্কিসন, এটা হচ্ছে তোমার কত? 24। ওকে, তাহলে এটা দুইটা সেম আমরা জানি। পেঁয়াজটা অবশ্যই পড়বা, তারপর ভুট্টা অবশ্যই পড়বা, জব অবশ্যই পড়বা, ঠিক আছে? তাদের বৈজ্ঞানিক নাম শুদ্ধ, জিয়ামাইস কোনটা, হর্ডিয়াম ভুলগারি কোনটা, তারপর ট্রিটিকাম অ্যাস্টিভাম কোনটা পড়তে হবে। আচ্ছা, এখানে বললাম আমি ধান হচ্ছে 24, এই 24টাকে যদি আমি উল্টায় দিই তাহলে কি হবে? সংখ্যাগুলা 42 হবে। 42 কে? 42 হচ্ছে গম, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেম সেম গুলো একটু ভালো করে পড়ো, কারণ সেম সেম গুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপর ধরো গরু ছাগল, একটা হচ্ছে বস ইন্ডিকা আরটা হচ্ছে আমাদের ক্যাপ্রাহিরকাস, ঠিক আছে? দুইজনেরই ক্রোমোজোম সংখ্যা কত? 60, জানি আমরা। তারপর ধরো গোল আলু এবং গরিলা, গোল আলু এবং গরিলা, এই দুইজনেরই ক্রোমোজোম সংখ্যা কত? 48। গোল আলু হচ্ছে সোলানাম টিউবারসাম, গরিলা হচ্ছে গরিলা গরিলা। তাহলে এগুলো জানতে হবে। এছাড়াও আমার কি কি জানতে হবে? কয়েকটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে আমাদের গিনিপিগ, গিনিপিগ হচ্ছে কেভিয়া পোর্সেলাস, গিনিপিগের তোমার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 64। আচ্ছা, তারপর জানতে হবে আমাদের গৃহমাছি, মস্কা ডোমেস্টিকা, এই গৃহমাছি হচ্ছে 12। তারপর জানতে হবে সবচেয়ে কম, মানে উন্নত প্রাণী, মোটামুটি উন্নত প্রাণীর মধ্যে সবচেয়ে কম হচ্ছে অ্যাসকারিস, অর্থাৎ গোল কৃমি, ঠিক আছে? অ্যাসকারিস, অ্যাসকারিসটা বেশি আছে সেজন্য অ্যাসকারিসটা লিখছি, সেটা হচ্ছে 2। আচ্ছা, আর স্তন্যপায়ী অর্থাৎ যারা উন্নত প্রাণী, করডাটা প্রাণী, তাদের মধ্যে সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে 80, এটা হচ্ছে কবুতর, কলম্বা লিবিয়া, ঠিক আছে? মোটামুটি যেগুলো লিখছি এগুলো একটু পড়বা, এগুলো অবশ্যই লাগবে। এছাড়া হচ্ছে আমার হাইড্রা, যেহেতু পুরো একটা চ্যাপ্টার একটা টপিক আছে, হাইড্রার একটু ভালো করে পড়বা। হাইড্রা হচ্ছে 32। তাহলে দেখছো ভাই, আমরা কিন্তু অনেকগুলা বৈজ্ঞানিক নাম সহ উদ্ভিদের একদম ক্রোমোজোম সংখ্যা কিন্তু পড়ে ফেলছি, ঠিক আছে? এটা কিন্তু আমরা বহুত বড় কাজ করছি, এবং যেরকম ভাবে পড়াইছি তোমরা একটু ওভাবে করে পড়ার ট্রাই করবা, তাহলে দেখবা তুমি অনেকগুলা পেরে গেছো। তাহলে এখানে আনসার কি হবে? রেশম পোকা হবে। তারপর আসি
কোষের সুইসাইডাল স্কোয়াড কাকে বলে? ভাই সুইসাইডাল স্কোয়াড কাকে বলে এটা আশা করি তোমরা যারা মোটামুটি অ্যাটলিস্ট ধরো 20% পড়াশোনা করছে এইচএসসি লাইফে তোমরা জিনিসটা পারবা। কোষের সুইসাইডাল স্কোয়াড কাকে বলে? সেটা হচ্ছে লাইসোসোমকে বলে, তাই না? লাইসোসোমকে সুইসাইডাল স্কোয়াড বলে, বা বাংলায় যদি বলি তাহলে কাকে কি বলে? আত্মঘাতী থলিকা। কি বলি? আত্মঘাতী, কি লিখতেছি? আত্মঘাতী থলিকা বলি, তাই না? আচ্ছা, আরো আমরা কি কি করে বলতে পারি? যেমন এটাকে বলি আমরা ফ্যাগোসাইটিক ভেসিকল। তোমাকে বলতে পারে নিচে কোনটি ফ্যাগোসাইটিক ভেসিকল, তুমি কি বলবা? লাইসোসোম বলবা। আরো কি বলতে পারি? কোনটার মধ্যে অটোলাইসিস হয় বা অটোফেগি হয়, দুইটাই কিন্তু সেম মিনিং। অটোফেগি হচ্ছে যখন আমাদের লাইসোসোমের এই যে তোমার বাইরে যে মেমব্রেনটা, এটা যদি তীব্র যদি খাদ্যাভাব দেখা যায়, তখন মেমব্রেনটা ফেটে যায়। তো ফেটে যাওয়ার কারণে ওখানে ভিতরে কি আছে? অনেকগুলো এনজাইম আছে, হাইড্রোলাইটিক এনজাইম। ওই এনজাইমগুলো কি হয়? বের হয়ে যায়। বের হয়ে আশেপাশে যে অঙ্গাণু আছে তাদেরকে তারা কি করে? ধ্বংস করে ফেলে। সো এরকম ধ্বংস হইতে হইতে যদি পুরো কোষটাই ধ্বংস হয়ে যায়, তখন তাকে বলবো আমরা অটোলাইসিস। ঠিক আছে? আচ্ছা, এবং আরো লাইসোসোমের কিছু কাজ যেমন পড়তে হবে, যেমন ক্যান্সার সৃষ্টি করতে পারে লাইসোসোম। এই যে তোমার ভাঙতে ভাঙতে তোমার ক্যান্সার তৈরি করতে পারে, এত বেশি ভেঙে ফেললো। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমার নিউক্লিয়ার যে মেমব্রেন, এগুলো ভাঙতে সাহায্য করে। মানে এক কথায় কোষীয় যে আবরণী ভাঙতে কে সাহায্য করে? লাইসোসোম সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা লাইসোসোম নিয়ে আরো দুই একটা জিনিস পড়তে হবে, যেমন লাইসোসোমের মধ্যে 40 থেকে 50 ধরনের এনজাইম পাওয়া যায়, এটা পড়তে হবে। এনজাইমগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ পড়তে হবে হচ্ছে ডিএনএএইচ, আরএনএএইচ এবং টিস্যু ফসফেটেজ। ঠিক আছে? এই জিনিসগুলো আমার একটু পড়তে হবে, বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। মানে লাইসোসোম যেই কয়েকটা তোমাকে বললাম না গুরুত্বপূর্ণ পড়তে হবে, যেমন আমি আরেকটু এখানে লিখে দেই কি কি তোমাকে অ্যাকচুয়ালি অবশ্যই পড়তে হবে। তোমাকে রাইবোজোম অবশ্যই পড়তে হবে পুরা। তারপর হচ্ছে তোমাকে গোলগি বডি পড়তে হবে। আমি গোলগি বডি এবং তার সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুইটা কিন্তু একসাথে রেখি, কারণ দুইটার মধ্যে কাজ যেগুলা তাদের মধ্যে একটু মিল আছে। সো তোমরা কিন্তু কনফিউশন হইতে পারে। যেমন গোলগি বডি যে প্রকারভেদ, এই যে সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল, এগুলো যেগুলো আছে না আমাদের সিস্টার্নি, ভেসিকল, তারপর ভ্যাকিউল আছে, বাট এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে টিউবিউল আছে। সো এই যে ডিফারেন্স যেগুলো, ওগুলো একটু পড়তে হবে। সেমও আছে আবার ডিফারেন্ট আছে। তারপর হচ্ছে পড়তে হবে আমাদের লাইসোসোম। ঠিক আছে? তারপর আমাদের পড়তে হবে সেন্ট্রিওল। তারপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইটোকন্ড্রিয়া, এবং এই দুইটা আবার একসাথে পড়বা, এবং প্লাস্টিড, এই দুইটা একসাথে পড়বা। ঠিক আছে? এই দুইটার গঠনগুলো একসাথে পড়বা, কারণ গঠনগুলো অনেকবার দিবে। গঠনগুলো একসাথে না বললে তুমি পরবর্তীতে কনফিউজ হয়ে যাবা কোনটা কার পার্ট। যেমন আমরা জানি অক্সিসোম, ক্রিস্টি, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অংশ। আবার আমি যদি প্লাস্টিডের অংশ বা ক্লোরোপ্লাস্টের অংশ কি কি, সেক্ষেত্রে বলতে পারি থাইলাকয়েড, গ্রানাম, স্ট্রোমা লেমেলি, এগুলো হচ্ছে এই যে তোমার প্লাস্টিডের অংশ। ঠিক আছে? এভাবে করে আলাদা আলাদা করে পড়তে হবে। তাহলে এটা আনসার কি হবে? বি হবে। ঠিক আছে? আচ্ছা, ক্লোরোপ্লাস্টের উপস্থিত ক্লোরোফিল এ এর পরিমাণ কত? এটা আমি বলছিলাম ক্লোরোফিল এ এটা থাকে হচ্ছে 75%, এবং এটাই হচ্ছে দায়ী আমার কিসের জন্য? ফটোসিনথেসিসের জন্য। ঠিক আছে? ক্লোরোফিল এ পিগমেন্টের জন্যই বেসিক্যালি আমার কি হয়? গাছটা সবুজ দেখায়, এবং এই কারণেই আমার বেসিক্যালি কি হয়? সালোকসংশ্লেষণ হয়। ঠিক আছে? এগুলো জানতে হবে। আর তারপর হচ্ছে ক্লোরোফিল বি, এটা হচ্ছে কত পার্সেন্ট? 25%। তাহলে এই দুইটা আমার একটু জানতে হবে। তাহলে এখানে আনসার কি হবে? 75 হবে। ঠিক আছে? 75 হবে। আচ্ছা, পরে আসি। তারপর রাইবোজোম কোন জাতীয় পদার্থ সংশ্লেষ করে? এটা আমি কিছু বলতেছি না, এটা হচ্ছে প্রোটিন। ঠিক আছে? বলার কিছু নাই এটা। আচ্ছা, এই যে কোয়েশ্চেনটা অলরেডি বলে ফেলছি। ডিএনএ অনুলিপন বা প্রতিলিপন যাই বলি না কেন, ল্যাগিং সূত্রের প্রতিলিপিত খণ্ডকে আমরা কি বলি? দেখি বলো তো। এটাকে আমরা বলি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। বিজ্ঞানী জাপানিজ বিজ্ঞানী ওকাজাকি নাম অনুসারে এটার নাম করা হয়েছে কি? ওকাজাকি খণ্ড। কারণ কি? সেটা হচ্ছে আমাদের যখন তোমার রেপ্লিকেশন হয়, ধরো আমাদের এম করে রেপ্লিকেশন হচ্ছে। সো এই যে রেপ্লিকেশনের মধ্যে যে আমার নতুন নতুন সূত্র তৈরি হচ্ছে, নতুন নতুন যে সূত্র তৈরি হচ্ছে প্রত্যেকটাকে ইউজ করে, সো হয় কি? একটা সূত্র যদি লিডিং থাকে মানে কি? এই সূত্রটা হচ্ছে লিড দিচ্ছে, মানে এই সূত্রটা একদম নিরবিচ্ছিন্নভাবে সামনের দিকে আগায় যাচ্ছে। কোনো এখানে বাধা নাই, কিছু নেই, এখানে যত এনজাইম দরকার সবকিছু সঠিক পরিমাণে প্রোভাইড করা হচ্ছে। বাট আরেকটা সূত্র থাকবে যেটা ল্যাগিং, সেটা হচ্ছে কি করবে? ল্যাগ করবে। অর্থাৎ এটা কি করে? এটা হচ্ছে আমাদের ল্যাগ করে। ঠিক আছে? অর্থাৎ এটা পিছিয়ে পড়ে। এটার মাঝখানে মাঝখানে কি থাকে? খণ্ড খণ্ড তৈরি হয়। সো তাহলে তারা কি থাকে না? নিরবিচ্ছিন্ন থাকে না। সো নিরবিচ্ছিন্ন যদি না থাকে তাহলে তাকে দিয়ে কোনো কাজ হবে না। সো এই জন্য তাকে অবশ্যই আমার কি লাগানো লাগে? তাদের জোড়া লাগানো লাগবে। এই জোড়া লাগানো অর্থাৎ ল্যাগিং সূত্রের যে খণ্ডগুলো, এগুলোকে জোড়া লাগায় কে? এটাকে জোড়া লাগায় হচ্ছে লাইগেস এনজাইম। কে? লাইগেস এনজাইম। ঠিক আছে? আচ্ছা, এবং এই যে খণ্ডগুলোকে আমরা কি বলি? এগুলোকে বলি আমরা ওকাজাকি অংশ বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট।
আচ্ছা, নিউক্লিওটাইডে পেন্টোজ সুগারের কত নং কার্বনের সাথে ফসফেট যুক্ত থাকে? আচ্ছা, এই জিনিসগুলো একটু আমার জানতে হবে। যেমন একটা নিউক্লিওটাইড যেহেতু বলছে, পেন্টোজ সুগার যেহেতু বলছে, ধরো আমরা একটা পেন্টোজ সুগার আঁকলাম না? এটা দিয়ে ধরো সবগুলো বুঝিয়ে দিই। 5 কার্বন বিশিষ্ট একটা পেন্টোজ সুগার। সো আমরা যদি দেখি কার্বনগুলো আমরা যদি দিয়ে দেই, এখানে আমরা একটা কার্বন দেই। সো এরকম করে 5 কার্বনগুলো সাজানো থাকে। মাথায় রাখতে হবে 1 নাম্বার যে কার্বন, এটা তো 1 নাম্বার কার্বন, তাই না? ডিফারেন্ট পেন দিয়ে দেখি। 1 নাম্বার যে কার্বন, এই কার্বনের সাথে যুক্ত থাকে আমার নাইট্রোজেন ক্ষারকগুলা। ঠিক আছে? এদিকে আরেকটা থাকবে ঠিক সেম। এটা যায় আসে না। জাস্ট দেখাচ্ছি আরকি। ঠিক আছে? তাহলে 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে কে? N2 বেস গুলা, নাইট্রোজেন বেস গুলা। কোথার সাথে কি লাগে সেটা জানতে হবে। আচ্ছা, তাহলে ফসফেট কার সাথে লাগে মাথায় রাখবা। ফসফেট লাগে হচ্ছে এদিকে হচ্ছে 3 এর সাথে লাগবে আর উপরে হচ্ছে 5 এর সাথে লাগবে। ঠিক আছে? ফসফেটগুলা লেগে ফসফেট বন্ডের সাহায্যে ফাইনালি পুরো আমার কি সিঁড়িটা অর্থাৎ হেলিক্সটা তৈরি করবে। বুঝতে পারছি? অর্থাৎ একদিকে 3 এর সাথে লাগবে আর এদিকে 5 এর সাথে লাগবে। এভাবে লেগে কি করবে? একটা পেন্টোজ সুগার পরস্পর উপর থেকে নিচে বসবে। বসে ফাইনালি আমার সিঁড়িটা তৈরি করবে। তাই না? তাহলে আমার ফসফেট লাগে কোথায়? ফসফেট লাগে হচ্ছে আমার 3 এবং 5 এ। ঠিক আছে? 3 এবং 5 নাম্বারে। বুঝতে পারছি? আচ্ছা। তাহলে আমরা এই দুইটা তো ভাই জানছি। আরেকটা জিনিস জানবা? 2 নাম্বার কার্বনে কি হয়? ওই যে ভাই আমরা ডিঅক্সি পড়ছি না? ডিঅক্সি রাইবোজ অর্থাৎ ডিএনএ এর ক্ষেত্রে। ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সি মানে কি? একটা অক্সিজেন রিমুভ হয়। কয় নাম্বার কার্বন থেকে রিমুভ হয়? 2 নাম্বার কার্বন থেকে। 2 নাম্বার কার্বন থেকে একটা কি রিমুভ হয়? অক্সিজেন রিমুভ হয়। বুঝতে পারছি? আচ্ছা। ফসফরাস যুক্ত থাকে কততে? 3 নং এ। এটা জানতে হবে। তাহলে আনসার বি হবে। 5 ও হইতে পারে বাট প্রথমত শুরু হয় 3 দিয়ে। ঠিক আছে? তারপর আসি সিডিএনএ বলতে কি বুঝো? সিডিএনএ মানে হচ্ছে ভাইয়া কমপ্লিমেন্টারি ডিএনএ, এটা জানতে হবে। কমপ্লিমেন্টারি ডিএনএ, সিডিএনএ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ। ওকে, কমপ্লিমেন্টারি ডিএনএ। এটার বাংলা কি বলে জানো এটাকে? বাংলায় এটা বলতে হবে এটা একটা সংশ্লেষিত ডিএনএ। যে ডিএনএটা সংশ্লেষিত হয়েছে এটা একটা সংশ্লেষিত ডিএনএ, এই জিনিসটা জানতে হবে। এবং সেকেন্ড যেটা জানতে হবে সেটা হচ্ছে এটার বাস্তব ক্ষেত্রে ইউজটা কোথায় হয়? এটা হচ্ছে জিন ক্লোনিং এ। কোথায়? জিন ক্লোনিং এ। জিন ক্লোনিং এর কাজে কমপ্লিমেন্টারি ডিএনএ কে আমরা ইউজ করতে পারি। তাহলে এটা आंसर কি হবে? বি হবে। বুঝতে পারছি? আচ্ছা, পরে বলছে কি নিচের কোনটি কোষের নির্জীব বস্তু? ভাইয়া কোষের নির্জীব বস্তুটা আমি একটা পুরা, তোমরা যখন পিডিএফটা পাবা, আমি ক্লাসের কন্টেন্টের পিডিএফ পাবা, তখন তোমরা জিনিসটা দেখে নিবা। দেখবা আমি খুব সুন্দর করে তোমাকে পুরোটা বলে দিছি যে অ্যাকচুয়ালি কোষের নির্জীব বস্তুর মধ্যে কি আছে। ঠিক আছে? নির্জীব মানে আমাদের কোষে যেগুলো দরকার পড়ে না, অর্থাৎ আমাদের তোমার অঙ্গাণু ছাড়া বাদবাকি যাই আছে সবগুলো হচ্ছে কোষের নির্জীব বস্তু। যেমন আমি যদি বলি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলো কোষের নির্জীব বস্তু। তারপর আমার এই যে নিঃসৃত বস্তুর মধ্যে কি আছে? হরমোন আছে, তারপর এনজাইম আছে, ঠিক আছে? এরপর পিগমেন্ট আছে, এরপর আছে আমাদের নেকটার আছে। ঠিক আছে? নেকটার আছে। তাহলে এই জিনিসগুলো আমার জানতে হবে। এগুলো হচ্ছে আমার কোষের নির্জীব বস্তু এবং নির্জীবের মধ্যে এগুলো হচ্ছে আমার নিঃসৃত বস্তু। এছাড়াও ধরো কোষে কিছু বর্জ্য পদার্থ আছে। বর্জ্য পদার্থের মধ্যে কি আছে? আমরা জানি ওই যে রেজিন, তারপর হচ্ছে টেনিন, গাম, ল্যাটেক্স, এগুলোকে আমরা কি বলতে পারি? এরকম আর কয়েকটা আছে, এগুলোকে আমরা বলতে পারি বর্জ্য পদার্থ। বাট সবগুলো হচ্ছে আমার কি কোষের নির্জীব বস্তু। তাহলে আমরা দেখি, দেখো এই যে প্লাস্টিড, এটা কি নির্জীব? না। গোলজি বস্তু? না। সেন্ট্রোসোম? না। তার মানে আনসার কি হবে? বি হবে। ঠিক আছে? আনসার বি হবে। বুঝতে পারছি? এইভাবে সলভ করবা। তারপর বললো নিচে কোনটিকে এনজাইম প্যাকেট বলে? এনজাইম প্যাকেট বলছি না? আমাদের হাইড্রোলাইটিক এনজাইম 40 থেকে 50 প্রকার কে ধারণ করে? সে ধারণ করে আমাদের কে? আমাদের কোষের লাইসোসোম। এর মেইন কাজই হচ্ছে সে এনজাইম ধারণ করে, যে কোনো কাজে প্রয়োজন পড়লে ওই তার প্রাচীরটা ছিঁড়ে, প্রাচীরটা ইচ্ছাকৃতভাবে তাইলে সে কি করতে পারে? নিউক্লিয়ার আবরণী বা বিভিন্ন কোষীয় আবরণী সে ভাঙতে পারে। বুঝতে পারছি? অর্থাৎ কোষ বিভাজনে তো অবশ্যই এটা দরকার আছে। বাট তার খারাপ ভূমিকা আছে, সে ক্যান্সার সৃষ্টি করতে পারে, ক্যারাটিন তৈরি করে ফেলতে পারে। ঠিক আছে? সবকিছু তো ভালো খারাপ দুইটাই আছে। অটোলাইসিস, ফ্যাগোসাইটোসিস সবকিছু কিন্তু ওই করে। তাহলে এটা কি হবে? লাইসোসোম হবে। ঠিক আছে? আচ্ছা, সেন্ট্রোসোমের মধ্যে অবস্থিত দুটি সেন্ট্রিওল কি বলি? আমরা তো জানি আমাদের ধরো এই যে টোটাল সেন্ট্রোসোম, তার মধ্যে এম করে আমার কি থাকে? সেন্ট্রিওল গুলা থাকতেছে, তাই না? এম করে সেন্ট্রিওল গুলা থাকতেছে এবং এখানে সেন্ট্রোস্ফিয়ার থাকে বা রসটাকে আমরা কি বলি? সেন্ট্রোস্ফিয়ার বলি, তাই না? আচ্ছা, তাহলে এখানে কয়টা আছে? দুইটা মানে আমরা জানি ভাইয়া ডিপ্লো, তিনটা মানে ট্রাই, চারটা মানে টেট্রা, একটা মানে মনো, এগুলো জানতে হবে। তাহলে দুইটা মানে কি? দুই বা ডিপ্লো। তাহলে এখানে কি আছে? সোম আছে, তার মানে কি? ডিপ্লোসোম। তাহলে এটা আমার জানতে হবে। ঠিক আছে? সেন্ট্রোসোম যেহেতু, তাহলে কি বলতে পারি? ডিপ্লোসোম বলতে পারি। আচ্ছা, তারপর
এখানে সেন্ট্রিওলে কয়েকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন সেন্ট্রিওলে কাজের মধ্যে মাথায় রাখবা সেন্ট্রিওল হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সে কোষ বিভাজনে সাহায্য করে। সেকেন্ডলি মাথায় রাখবা সে সিলিয়া এবং ফ্লাজেল এগুলো সৃষ্টি করে, সিলিয়া এবং ফ্লাজেলা সৃষ্টি করে, ঠিক আছে, এগুলো একটু জানতে হবে। সিলিয়া এবং ফ্লাজেলা সৃষ্টি করে। তার মধ্যে যদি সৃষ্টি না বলে যদি বিচলন বলে বলে তোমাকে যদি বলে সিলিয়া এবং ফ্লাজেলা বিচলনে কে সাহায্য করে, বিচলন মানে নাড়াচাড়া করা, ঠিক আছে, নাড়াচাড়া করাতে কে সাহায্য করে, আনসারটা হবে তখন কি জানো, তখন হবে মাইক্রোটিউবিউলস। এটা হচ্ছে একটা কোষীয় কঙ্কাল, তখন এটা আনসার হবে, ঠিক আছে, মাইক্রোটিউবিউলস, ইন্টারমিডিয়েট টিউবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে, এগুলো তো জানি, মাইক্রোফিলামেন্ট। তাহলে এটাতে কিন্তু আনসার কি হবে, এটা আনসার সি হবে, এটা জানতে হবে। তারপরে আসে আমাদের জীবদেহের অকেজ কোষসমূহকে ধ্বংস করে কোনটা, অকেজ কোষ এগুলোকে ধ্বংস করবে কে, আমি তোমাকে বলছি যত ধ্বংস ভাঙা যত কাজ আছে, ভাঙ্গনের যত কাজ আছে সবগুলো কে করে, সবগুলো আমাদের লাইসোসোম মামা করে, তাই না, সব কাজ এই লাইসোসোম করে। লাইসোসোমটা আবিষ্কার কে করছে জানো, এটা একটু জেনে রাখো, এটা দরকার আছে। দি দুবে, নামটা খুব মানে মজার একটা নাম, তাই না, ক্রিশ্চিয়ান দি দুবে, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে কিন্তু আমাদের উদ্ভিদ কোষের মধ্যে লাইসোসোমের মতোই কিন্তু একটা জিনিস আবিষ্কার করেছে, যাকে আমরা কি বলতে পারি, স্ফেরোসোম বলতে পারি, তাই না, স্ফেরোসোম। আচ্ছা, তাহলে আমার কি জীবদেহের অকেজ কোষসমূহকে ধ্বংস করে কোনটা, ধ্বংস করে হচ্ছে আমাদেরকে, খুব সিম্পল, ধ্বংস করবে কে, লাইসোসোম। আর বাদ বাকি যেগুলো যেমন ইডিওসোম, ইডিওসোম হচ্ছে কি গোলগি বডির অপর নাম, ঠিক আছে, গোলগি বডির অপর নাম। তারপর হচ্ছে পারক্সিসোম, পারক্সিসোম তো আমরা জানি সেটা কি করে, পারক্সাইডকে ভেঙে হাইড্রোজেন পানি এবং অক্সিজেন তৈরি করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর রাইবোজোমকে তো আমরা কি বলতেছি, প্রোটিন ফ্যাক্টরি বলতেছি। তাহলে এভাবে করে করে আমরা অপশনগুলোকে যাচাই করতে পারি। তাহলে এটা আনসার কি হবে, এ হবে। আচ্ছা, নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমের নাম কি, এটাকে বলে আমরা সেট ক্রোমোজোম, খুব গুরুত্বপূর্ণ। কিছু কিছু নিউক্লিওলাসের কিছু কিছু তোমার ক্রোমোজোমের মধ্যে দেখা যায় সেট ক্রোমোজোম দেখা যায়, ঠিক আছে, অর্থাৎ ক্রোমাটিন বাহুগুলা এক কোণা একটা বাহুর সাথে লেগে একটা গোলাকার একটা কি ফর্ম করে, সেট ক্রোমোজোম ফর্ম করে। এবং এক্ষেত্রে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ছোলা, ছোলার 1 নং ক্রোমোজোমে এই জিনিসটা থাকে, সেট ক্রোমোজোম থাকে, ঠিক আছে, সেটটা থাকে, সেট ক্রোমোজোম থাকে, ঠিক আছে, এটা জানতে হবে, বুঝতে পারছো। আচ্ছা, তারপর আসি আরএনএ তে কোন রাসায়নিক পদার্থ নাই। ভাই আরএনএ যখন আমরা বলছি, আরএনএ মানে কি ছিল, আরএনএ মানে ছিল হচ্ছে রাইবোস সুগার, বা আমি এক কথা বলতে গেলে রাইবো নিউক্লিক অ্যাসিড ছিল, তাই না। আচ্ছা, তাহলে এখানে কি তোমার ডিঅক্সি থাকবে, অবশ্যই না, ডিঅক্সি কার বৈশিষ্ট্য, ডিএনএ এর বৈশিষ্ট্য। তাহলে ডিঅক্সি মানে এক্ষেত্রে অক্সিজেন একটা রিমুভ থাকে না, জাস্ট রাইবোনিউক্লিক অ্যাসিড থাকে 5 কার্বন বিশিষ্ট। তাহলে আমরা যদি এখানে চেক করি, তাহলে ফসফেট অবশ্যই থাকবে, নাইট্রোজেনাস বেস অবশ্যই থাকবে, বাট এখানের মধ্যে কি থাকে, ইউরাসিল থাকে, তাই না, থায়ামিনের বদলে ইউরাসিল থাকে, রাইবোস অবশ্যই থাকবে, বাট ডিঅক্সি রাইবোস থাকে না। তাহলে আনসার কি হবে, ডি হবে, ঠিক আছে। আচ্ছা, ডি, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি কোষ পরিমাপের একক কোনটা, তোমার দেখবে বইয়ের একদম শুরুর দিকে যেখানে কোষের আয়তন কত, তারপর সবচেয়ে বড় কোষ কোনটা, সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটা, তাই না, এরকম জিনিসগুলো আছে না শুরুর দিকে, ওখানে লেখা আছে। ধর আমরা কোষকে মিলিমিটার, তারপর আমরা মাইক্রোমিটার, ন্যানোমিটার বা আংস্ট্রম, এই বিভিন্ন এককে আমরা চাইলে প্রকাশ করতে পারি, প্রত্যেকটা এককে চাইলে আমরা প্রকাশ করতে পারি, যেহেতু কোষ জিনিসটা অনেক ছোট, তাই এগুলা দিয়ে আমার পরিমাপ করতে হয়। তার মধ্যে এটা সবচেয়ে বেশি লাগে, এটা দিয়ে একটা মাথায় রাখবা 0.1 ন্যানোমিটার, এটার সাথে এটা সম্পর্ক, এটাও মাঝে মধ্যে চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আনসার কি, মিলিমিটার, মাইক্রো, আংস্ট্রম, সবগুলা, এটা আনসার ডি হইতে পারে, সবগুলো আনসার হবে, কারণ এখানে তো সবগুলাই দায়ী, তাই না। আচ্ছা, আচ্ছা, তারপর বলছে কোন ল্যাটিন শব্দ থেকে নিউক্লিয়াস নামের উৎপত্তি, নিউক্লিয়াসটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, এই ল্যাটিন শব্দটা আসছে বেসিক্যালি আমার নাক্স থেকে, ঠিক আছে, নাক্স, নাক্স থেকে, এটাকে নাট বলতে পারি, বা আমার বাদাম সদৃশ, সেটা হচ্ছে আমার কি একটা তোমার গোলাকার টাইপের না নিউক্লিয়াসটা, সো এখানে এটা নাক্স এবং নাট থেকে জিনিসটা আসছে। এবং নিউক্লিয়াস নিয়ে নিউক্লিয়াসের যে প্রথম পেজ এটা পড়বা, অর্থাৎ দেখা যায় কি নিউক্লিয়াসের এখন পরবর্তী অংশগুলো তেমন একটা দেয় না, শুধু প্রথম পেজে নিউক্লিয়াসটা আবিষ্কার কিভাবে হয়েছে, নিউক্লিয়াসটা কই পাইছে আমরা জানি, সেটা হচ্ছে অর্কিড, বা এটা বলি আমরা রাসনা আর কি, বাংলায় রাসনা বলি। এটার প্রত্যকোষের মধ্যে সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার করা হয়েছে। তারপর বহুকোষ, এই যে তোমার সিনোসাইটি নিউক্লিয়াস কি কি আছে, নিউক্লিয়াস পাওয়া যায় না কার কার মধ্যে, এই জিনিসগুলো একটু জানতে হবে, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে আনসার কি হবে, ডি হবে, নাক্স বা নাট থেকে আমার কি নিউক্লিয়াস শব্দটা আসছে, ঠিক আছে, ওগুলো জানতে হবে। আচ্ছা, তারপর কোনটি পাইরিমিডিন বেস, পারবো আমরা, পাইরিমিডিন মানে কি সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, ঠিক আছে, তার মানে বি আনসার হবে, সাইটোসিন এবং ইউরাসিল, এটা হচ্ছে আমাদের পাইরিমিডিন বেস, ঠিক আছে। আচ্ছা, তারপর নিম্নের কোন অঙ্গাণুটি
ফ্লাজেলা সৃষ্টিতে সহায়তা করে? এটা সুন্দর একটা কোয়েশ্চেন। যদি ফ্লাজেলা সৃষ্টিতে সহায়তা করে এটা বলে, যদি কোন অঙ্গটি ফ্লাজেলা সৃষ্টি করে বলে, যদি সৃষ্টি করে বলে, ডিরেক্ট যদি বলে সৃষ্টি কে করে, তখন তুমি আনসার কি বলবা? সেন্ট্রিওল বলবা। ঠিক আছে? আচ্ছা। তারপর আমার সেকেন্ড আনসার কি হইতে পারে? মাইক্রোটিউবুলস হইতে পারে। অর্থাৎ বিচলনে কে সাহায্য করে? মাইক্রোটিউবুলস বলে। বাট এখানে কোয়েশ্চেন কি দিছে? কোনটা ফ্লাজেলা সৃষ্টিতে সাহায্য করে? আচ্ছা, সাহায্য যেটা করে সেটা হচ্ছে মাথায় রাখবে আজকে থেকে, এটা তোমার বইয়ে হয়তো বা নাই। সেটা হচ্ছে গোলগি বডি। ঠিক আছে? সাহায্য কে করবে? গোলগি বডি করে। কিভাবে করে জানো? আমরা যখন মধ্যপর্দা পড়ছিলাম না, মধ্যপর্দার সময় দেখবা কোষ প্রাচীরে মধ্যপর্দায় একটা জিনিস আছে, সেটা গোলগি বডি থেকে আসে। জিনিসটা হচ্ছে ফ্রাগমোসোম। ঠিক আছে? ওই ফ্রাগমোসোমটাই বেসিক্যালি আমাদের, আবার আমরা তো পড়ছি গোলগি বডি কিসে সাহায্য করে? কোষ প্লেট তৈরিতে সাহায্য করে, তাই না? তো এরকম সে কি করে ইনডিরেক্টলি, এটা কিন্তু আবার ফ্লাজেলা তৈরিতে ইনডিরেক্টলি সাহায্য করে। মানে ডিরেক্টলি করে না, বাট ইনডিরেক্টলি তারা কি বিভিন্ন রসদ প্রোভাইড করে। বুঝতে পারছো? পেকটিক অ্যাসিড এগুলো প্রোভাইড করে। তো এইভাবে ফ্লাজেলাটা সৃষ্টি হয়। তাহলে এখানে আনসার কি হবে? সি হবে। মানে ইনডিরেক্টলি সাহায্য করে, এটা একটু পড়বা। বুঝতে পারছি? এই যে আনসার গোলগি বডি হবে। তাহলে আমরা মোটামুটি দেখতে পারতেছি আমাদের যারা যে জিএসটির যে কোয়েশ্চেনগুলো আছে, যেমন এটা জিএসটির কোয়েশ্চেন ছিল, সো আমরা যে কোয়েশ্চেনগুলো দেখতেছি না, ওগুলো কিন্তু একদমই সোজা কোয়েশ্চেন, না পারার কোনো কারণই নেই। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে, টপিক কি পড়বা কি পড়বা না এটা সিলেক্ট করতে হবে। কারণ তোমাদের হাতে তো সময় বেশি নাই, সো তোমরা সবকিছু চাইলে পড়তে পারবা না। সো তুমি কি পড়বা না পড়বা এটা সিলেক্ট করে এখন থেকে পড়তে বসো। ঠিক আছে? এই ক্লাসটা যারা দেখতেছো, এখন থেকে তোমরা আশা করি পড়াশোনা শুরু করে দিলে খুব ভালো একটা ভার্সিটি পেয়ে যাবা জিএসটির মধ্যে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার জন্য দোয়া কইরো। আসসালামু আলাইকুম।